সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের অনলাইন ক্লাসগুলোতে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশের ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। আহ, এই আলোচনার মাধ্যমে আমরা শিখব কিভাবে সুন্দরভাবে একটা ভাব সম্প্রসারণ লেখা যায় নির্ভুলভাবে, সেটা আমরা শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে আলোচনা করব ভাব সম্প্রসারণ কি। ভাব সম্প্রসারণ, এই ভাব সম্প্রসারণ কথাটা থেকেই আমরা বুঝতে পারছি ভাবের সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ মানে হচ্ছে ভাবের সম্প্রসারণ। কোনো একটা ভাব, কোনো একটা নিগুড় অর্থ, কোনো একটা অর্থবহ একটা লাইন, একটা চরণ, একটা অংশ, সেটার যে ভাবটা রয়েছে মূল ভাব, সেই ভাবটাকে আমি যে সম্প্রসারণ করব সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ। আমরা দেখি পৃথিবীর যে কোনো রীতি সাহিত্যের মধ্যে এমন কিছু চরণ থাকে, এমন কিছু শব্দগুচ্ছ থাকে যেগুলো একটা প্রচ্ছন্ন নিগুড় অর্থ বহন করে। যখনই আমরা এই আমাদের নিজস্ব যুক্তি বিশ্লেষণ করে আমরা যখন সেই ভাবটাকে বের করে নিয়ে আসবো, সেটা যখন প্রসারণ করব, তখন সেটাই হবে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। সেই বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে প্রথম যেটা যেটা আমি যখন কোনো একটা ভাব সম্প্রসারণ করতে যাব, তখন আমাকে প্রথম যে কাজটা করতে হবে, আমাকে যে অংশটা দেয়া হবে, অর্থাৎ আমাকে যে উদ্ধৃতাংশ দেয়া হবে, যে গদ্যাংশ, যে পদ্যাংশ দেয়া হবে, সেটা আমি ভালো করে পড়ব। ভালো করে পড়ার পরে সেটাকে আমি আমার মতো করে, আমার দৃষ্টিকোণ থেকে আমি সেটাকে বিচার বিশ্লেষণ করব। এখন আমি আমার দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করে সেটাকে লিখে দেব না, কারণ এই বিষয়গুলো হচ্ছে সার্বজনীন। এইখানে একটা সর্বজনীন ভাব রয়েছে। এই ক্ষেত্রে আমাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে হবে। দেখা যায় ব্যক্তিভেদে আমাদের মতবাদ, আমাদের চিন্তা ভাবনা এগুলো আলাদা আলাদা থাকে, কিন্তু কিছু জায়গায় আমরা আসলে মোটামুটি সর্বজনীন। তো সেই ক্ষেত্রে এই ভাবটার ক্ষেত্রে আমাকে এই সর্বজনীন দৃষ্টিটা ফেরানোর জন্য আমাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেটাকে ভাবতে হবে, সেই অর্থটাকে খুঁজে বের করতে হবে। তাহলেই এটার যে মূল অর্থ, নিগুড় অর্থ, প্রচ্ছন্ন অর্থ, সেটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। অর্থাৎ যখন কোনো একটা ভাব সম্প্রসারণের জন্য আমাদেরকে যখন কোনো উদ্ধৃতাংশ দেয়া হবে, তখন আমরা সেটাকে কি করব, আমরা সেটাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করব এবং তারপরে লিখতে যাব। প্রিয় শিক্ষার্থীরা, কোনো এক সময় আমরা আমাদের শিক্ষার্থীদের মধ্যে এমন একটা চিন্তা ভাবনা ছিল যে ভাব সম্প্রসারণ হচ্ছে মুখস্থ করার বিষয়। এটা মুখস্থ করবে, মুখস্থ করে পরীক্ষায় হলে গিয়ে তারা লিখে আসবে। আসলে ভাব সম্প্রসারণ মোটেই কোনো মুখস্থ করার মতো বিষয় নয়, এটি একটি সৃজনশীল বিষয়। এটা বাংলা ব্যাকরণ নির্মিত অংশের বিষয়। এখন এই যে ভাবনা, একজন শিক্ষার্থী সে যে তার নিজের চিন্তাটাকে বের করে নিয়ে আসবে, সেটাই হচ্ছে সৃজনশীলতা। এবং এই ক্ষেত্রে এই জন্যই বলা যে আমাদেরকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেটাকে চিন্তা করতে হবে। দুই নম্বরে যেটি রয়েছে, ভাব সম্প্রসারণ ক্ষেত্রে নিজস্ব ভাষা ও সহজ সাবলীল গদ্য ব্যবহার করা উচিত। অর্থাৎ ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব ভাষা ব্যবহার করব, সহজ সরল ভাষা ব্যবহার করব। এই ক্ষেত্রে একটা কথা না বললেই নয়, আমি যতই সহজ সরল ভাষা বা শব্দ ব্যবহার করি না কেন, আমি আমার শ্রেণী বিবেচনায় আমাকে অবশ্যই কিছু তেজস্বী ভাষা বা তেজস্বী শব্দ আমাকে ব্যবহার করতে হবে। একটা ক্লাস 7, 8, 9 এর একটা ছেলে যেভাবে ভাব সম্প্রসারণ লিখবে, কখনোই একজন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সেভাবে লিখতে পারে না। তার উপস্থাপনা গুণ, তার বাচনভঙ্গি, তার প্রকাশভঙ্গি, এগুলোর মধ্যে একটা ব্যতিক্রম ভাব থাকবে। সেজন্যই প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের যখন কোনো ভাব সম্প্রসারণ আমরা লিখব, আমরা নিগুড় অর্থটা এমনভাবে প্রকাশ করব যাতে সেটা আমার বয়সটাকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ আমার যে ক্লাস, আমি যে শ্রেণীতে পড়ছি সেটাকে যাতে রিপ্রেজেন্ট করে, সেটাকে যাতে প্রকাশ করে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমরা 3 নম্বর যে বিষয়টি খেয়াল রাখবো সেটি হচ্ছে উপমা বা রূপকের ব্যবহার। সাধারণত ভাব সম্প্রসারণে নিগুড় বা প্রচ্ছন্ন অর্থগুলো কোনো উপমা বা রূপকের মাধ্যমেই
আম সেটার ইঙ্গিতপূর্ণ ব্যবহার থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে সেই ভাবটুকু অ নিয়ে এসে সেই যে মূল ভাব, যে প্রচ্ছন্ন ভাব সেটাকে নিয়ে এসে তার বিশ্লেষণ করতে হয়। এবং এই ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যখন আমি প্রচ্ছন্ন কোনো ভাবকে নিয়ে আসতে যাবো, সেক্ষেত্রে আমার কথাটা যাতে দীর্ঘায়িত না হয়। এক্ষেত্রে শুধুমাত্র যতটুকু প্রয়োজনীয় ততটুকু কথাই আমি বলবো। অযথা ফুলিয়ে ফাঁপিয়ে আমার কথাটাকে আমি দীর্ঘায়িত করব না। কিছু, কিছু ক্ষেত্রে এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের অনেকগুলো ভাব সম্প্রসারণ রয়েছে, যেগুলোর মধ্যে প্রচুর রূপকের ব্যবহার রয়েছে। যেমন আমি একটা ভাব সম্প্রসারণের কথা বলি। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। এইখানে কি সুন্দর করে লেখক তার যে রূপকের ব্যবহার সেটা তিনি করেছেন। এখানে আক্ষরিক অর্থে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে যে একটা শৈবাল তার মধ্যে যে একটা শিশির বিন্দু পড়েছে, সে সেটা সেই দিঘিকে সে দিঘির মধ্যে এত জলরাশি রয়েছে, সেটা সে দিঘিকে সে বলছে যে দেখো আমি তোমাকে এক ফোঁটা শিশির উপহার দিচ্ছি, অর্থাৎ তুমি আমার উপর নির্ভর করে আছো। কিন্তু এই এই যে শৈবাল সে কিন্তু তার জীবন চক্রটাই চলছে এই দিঘির মধ্যে, সে সেটাকে ভুলে গিয়ে তার এক ফোঁটা শিশির বিন্দুর কথা সে বলছে। অর্থাৎ এখানে লেখক মানব জীবনের কিছু কৃতজ্ঞ কিছু মানুষের কথা তুলে এনেছেন, যারা তাদের যারা কৃতজ্ঞ, অর্থাৎ যে লোকগুলো তারা তাদের উপকারী কথা ভুলে যায়, তাদের অপকার করে, এই জিনিসগুলো লেখক এখানে প্রচ্ছন্নভাবে বুঝিয়েছেন, অর্থাৎ রূপকের মাধ্যমে ব্যবহার করেছেন। আমরা যখন ভাব সম্প্রসারণ করতে যাব তখন আমাদেরকে এই বিষয়গুলো খুব বেশি করে খেয়াল রাখতে হবে। এরপরে ৪ নাম্বার যেটি সেটি হচ্ছে বিখ্যাত মনীষীদের উক্তির ব্যবহার। আমরা যখন সারাংশ সারমর্মের ক্লাস করেছি তখন বলেছি যে এই ক্ষেত্রে কোনো মনীষীদের উক্তি ব্যবহার করা যাবে না। কিন্তু ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমরা চাইলে সেই মনীষীদের উক্তি তাদের কথাগুলো আমরা এখানে নিয়ে আসতে পারি। তবে এখানেও একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমি যে উক্তিটি নিয়ে আসবো, আমি যে কথাটা নিয়ে আসবো কোনো মনীষীর, সেটা আমার যে পাঠ সংশ্লিষ্ট রয়েছে, অর্থাৎ আমাকে যে আ বিষয়টা দেয়া হয়েছে, আমাকে যে প্রসঙ্গটা দেয়া হয়েছে, সেই প্রসঙ্গটার সাথে যাতে এই উক্তির, এই মনীষীর কথার একটা সংশ্লিষ্টতা থাকে। অহেতুক অবান্তর কোনো কিছু আমি বলব না। অর্থাৎ প্রসঙ্গের বাইরে আমি যেতে পারব না। আমার প্রসঙ্গের মধ্যে যদি আসে, তাহলে আমি যেকোনো মনীষীর কোনো উক্তি আমি আমার লিখার মধ্যে নিয়ে আসতে পারব। এখানে কিছু বিষয় আমাদেরকে খুব বেশি খেয়াল রাখতে হয়। সেই বিষয়গুলো আমি এখানে আলোচনা করার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে বলছি যে লক্ষণীয় বিষয়, আমি এই যখন কোনো একটা ভাব সম্প্রসারণ লিখব, তখন আমাকে এই আ কিছু বিষয়, মানে এখানে আমি ৩ টে বিষয় এনেছি। এই ৩ টে বিষয় আমাদেরকে অবশ্যই, অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই জিনিসগুলো যদি মনে না রাখি, তাহলে আমার যে ভাব সম্প্রসারণের যে শর্ত সেটা হারিয়ে যাবে। প্রথম হচ্ছে বক্তব্যের পুনরাবৃত্তি পরিহার করতে হবে। একটা কথা আমি একবারে বলব। একটা কথাকে আমি ঘুরিয়ে পেঁচিয়ে বারবার বলব না। একটা কথা সেটা আমি একবারে বলব। আর ২ নম্বরে হচ্ছে আমি আ যখন আ আ কোনো একটা, আগেই বলেছি যে আমরা চাইলে মনীষীদের আ উক্তি ব্যবহার করতে পারবো। কিন্তু উক্তি ব্যবহার করতে পারলেও সেখানে কোনো মনীষীর আ নাম বা লেখকের নাম বা তিনি তার এই যে লেখাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে, এগুলো বলার কোনো দরকার নেই। অর্থাৎ কোনো মনীষীর নাম উল্লেখ না করেই বা তার যে উদ্ধৃতির যে উৎস সেটা নির্দেশ না করেই আমি কথাটা বলব। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং ৩ নাম্বারে যেটি, সেটি হচ্ছে ভাব সম্প্রসারণে সমালোচনামূলক কোনো মন্তব্য করা অনুচিত। অর্থাৎ আ এটি আ একেবারেই করা যাবে না। যে আমি বলব যেটা একেবারেই করা যাবে না। কোনো প্রকারের সমালোচনামূলক মন্তব্য হবে না। আমার কাজ হচ্ছে ভাবের সম্প্রসারণ করা। আমার কাজ যতটুকু আমি ততটুকু কাজই করব। আমাকে ভাব সম্প্রসারণ করতে দেওয়া হয়েছে। আমার কাজ হচ্ছে ভাব সম্প্রসারণ করা। লেখকের যে কথাটা, যে উক্তিটা, যে গদ্যাংশ পদ্যাংশটা রয়েছে তার যে মূল কথা, যে প্রচ্ছন্ন ভাব, সেটাকে আমি সকলের সামনে তুলে ধরবো। আমার এতটুকুই কাজ। এখানে আমার নিজস্ব কোনো অভিব্যক্তি, কোনো রুচিবোধের প্রকাশ ভাব সম্প্রসারণে হবে না। অর্থাৎ যখনই আমি আমার নিজের অভিব্যক্তি প্রচার করব না, তখনই সেটা যে শর্ত সেটা বজায় থাকবে এবং আমার ভাব সম্প্রসারণটা অনেক বেশি যে সর্বজন গ্রাহ্যতা সেটা বৃদ্ধি পাবে।
প্রিয় শিক্ষার্থীরা, এখন যে কথাটা বলবো সেটা আসলে বলার দরকার নেই। তোমরা এমনিতে ভাব সম্প্রসারণ লিখতে পারো। তারপরেও আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে কিভাবে লিখলে আমরা ভালো নাম্বার পাবো। তো ভালো নাম্বার আহ, পেতে হলে আমাদেরকে কিন্তু ভালো একটা উপস্থাপন করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন কোনো একটা ভাব সম্প্রসারণ লিখব, আমাদেরকে যদি আমাদের উপস্থাপনটা যদি ভালো করতে হয়, তাহলে আমাদেরকে 3টি অংশে আমাদের ভাব সম্প্রসারণকে আমরা ভাগ করব। আমাদের 3টি অংশের যে ভাগ, তার মধ্যে প্রথমটা হচ্ছে ভূমিকা বা মূল ভাব। এই ভূমিকা বা মূল ভাবের মধ্যে আমাদের যে আহ, গদ্যাংশ পদ্যাংশ থাকবে, দেয়া থাকবে, আমাদেরকে ভাব সম্প্রসারণ করতে হবে। সেই যে বিষয়টা, সেটার যে মূল আহ, ভাবটা, সেটা আমি 1 লাইনে বা 1.5 লাইনে, 2 লাইনে আমি আমার মূল ভাবের মধ্যে প্রকাশ করব। এরপরে হচ্ছে সম্প্রসারিত ভাব, অর্থাৎ এই মূল ভাবটাকে আমি সকলের কাছে বোধগম্য করব যুক্তি, বিচার, বিশ্লেষণের মাধ্যমে। এবং সর্বশেষে হচ্ছে মন্তব্য, অর্থাৎ এই যে সার্বিক যে আমার যে আহ, যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণের খাতিরে সেই বিশ্লেষণের মধ্যেই একটা নিরপেক্ষ একটা সিদ্ধান্ত থাকবে এবং মন্তব্য থাকবে। এই মন্তব্যটা কিন্তু আমার নিজের মন্তব্য নয়। এই মন্তব্যটা হচ্ছে ওই যে আমি আগেই বলেছি যে আমরা বিভিন্ন দিক থেকে, দৃষ্টিকোণ থেকে বিচার করব। এই বিভিন্ন দৃষ্টিকোণের মধ্য থেকে বিচার বিশ্লেষণের মাধ্যমে একটা নিরপেক্ষ একটা সিদ্ধান্ত থাকবে এই মন্তব্যের মধ্যে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আমাদের বিশেষ করে দ্বাদশ শ্রেণীতে আমরা যখন পরীক্ষা দেব, আমাদের এই ভাব সম্প্রসারণের মধ্যে 10 মার্ক বিশাল নাম্বার। কিন্তু এখানে যদি আমরা যদি ভালো একটা মার্কস যদি গেইন করতে চাই, আমরা যদি ভালো একটা মার্ক যদি পেতে চাই, আমাদেরকে অবশ্যই এই 3টা অংশে বিভক্ত করেই আমাদেরকে আমাদের ভাব সম্প্রসারণ লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, ভাব সম্প্রসারণ মুখস্থ করার কোনো বিষয় নয়। ভাব সম্প্রসারণ হচ্ছে একটা সৃজনশীল বিষয়। ভাব সম্প্রসারণ হচ্ছে আমাদের নিজেদের যে আমাদের চিন্তা শক্তি, সেই চিন্তা শক্তির একটি প্রকাশ মাত্র। এখানে মুখস্থ করার মতো কোনো বিষয় নেই। তবে আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো, তোমাদের বইগুলোর মধ্যে যে গুলো ভাব সম্প্রসারণ থাকবে, তোমরা মুখস্থ করবে না, তোমরা সেগুলোকে পড়বে। মুখস্থ করার জন্য পড়বে না, তোমরা সেগুলোকে শুধু পড়ার জন্যই পড়বে। সেখানে ভাষার ব্যবহার কীভাবে হলো, সেখানে তারা তাদের বাক্যের গঠনরীতি কেমন, তাদের যে ভাষার ব্যবহার সেটার অজুগুণ কেমন, সেটা তাদের উপস্থাপনা গুণ কেমন, এটা আমি পড়তে হবে। যে যত বেশি পড়বে, তার উপস্থাপনা, তার ভাষার ব্যবহার, তার গঠনশৈলী তত বেশি উন্নত হবে। সুতরাং পড়ার কোনো বিকল্প নেই। তবে আমরা গদ বাঁধা মুখস্থ করব না। আমরা অনবরত সেটা মুখস্থ করার জন্য আমরা এই যে অমানসিক পরিশ্রম, সেটা করব না। আমরা আমাদের মস্তিষ্কের ব্যবহার করব। আমরা অবশ্যই পড়বো, সেটা মুখস্থ করার জন্য নয়। এখানে আমি তোমাদের জন্য একটা বাড়ির কাজ নিয়ে এসেছি, অর্থাৎ আমরা নিজেরা চেষ্টা করবো। এই যে আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম যে আমি ভাব সম্প্রসারণ কিভাবে লিখবো, দেখে আমি কতটুকু বুঝেছি। আমি আমার মতো করে এটাকে, এই যে 3টি অংশ বলেছি, এই যে লক্ষণীয় বিষয়গুলো বলেছি, মনে রাখার বিষয়গুলো বলেছি, এগুলো মাথায় রেখে আমি এই ভাব সম্প্রসারণটা আমরা বাড়িতে চেষ্টা করব। আমি এখানে যে ভাব সম্প্রসারণটা দিয়েছি, সেটা হচ্ছে গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন, নহি বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। এই বিষয়টাকে তোমরা বিচার বিশ্লেষণের মাধ্যমে নিজেরা চেষ্টা করবা বাড়িতে। প্রিয় শিক্ষার্থীরা, প্রকৃতির চিরন্তন নিয়মে আবার বিদায় নেবার পালা। আশা করছি আবারও দেখা হবে, আরও একটি বাংলা ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত তোমাদের সবার সর্বাঙ্গীন সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।